ঘন জঙ্গলের মাঝে ছোট্ট একটা কুড়েঘর টাইপের ঘর। সেই ঘরে বাস করত রফিক। রফিক পেশায় একজন কাঠুরিয়া ছিল। রফিকের সঙ্গে একটা পরীর প্রেম হয় এবং কিভাবে সেই ঘটনাটি ঘটেছিল সেটা জানতে হলে আমাদের ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগা বক্সের নতুন আরেকটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমাদের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগছে। নিয়মিত জিনপুরের গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। যদি এখন পর্যন্ত মেগা বক্স সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ঠিক আছে, তাহলে চলুন সরাসরি আমরা গল্পে চলে যাই। আমি রফিক। প্রতিদিনকার মতো আজকেও কুড়ালটা নিয়ে আমি কাঠ কাটার উদ্দেশ্যে জঙ্গলের ভিতরে যাই। জঙ্গলের ভিতরে এসে এদিকে ওদিকে কাঠ কাটার জন্য নানান গাছ দেখছিলাম। আমি জঙ্গলে ছোটবেলা থেকেই আছি। অনেক আগেই আমার বাবা মা মারা গিয়েছে। আমরা এই জঙ্গলে মোট 43টা পরিবার আছি। তার মধ্যে আমি এই জঙ্গলের একদম শেষ মাথার এই অঞ্চলটাতে থাকি। আমি যেখানে থাকি এই জায়গাটা বেশ সুন্দর এবং অন্যরকম মনোরম দৃশ্য দিয়ে ভরা। এইখান থেকে আমাদের জঙ্গল বাজার খুব বেশি দূরে না। 2 কিলোমিটার হেঁটে গেলেই জঙ্গলে সেই বাজার পড়ে, আর হাফ কিলোমিটার একটু সামনে গেলেই মূল রাস্তা পড়ে। আমাদের আদি নিবাস এই জঙ্গলে অনেক বছর ধরেই, এবং কাঠ কেটেই মূলত আমরা এখানে আমাদের নিজের জীবিকা নির্বাহ করি। আমি একা একা থাকি এই বাড়িতে। বাড়িটা আমি নিজেই তৈরি করেছিলাম। আমার বাপের যে ভিটা ছিল সেই ভিটা অনেকবার ধসে গিয়েছে বলে ওইখানে আর থাকার মতো কোনো পরিবেশ নেই, যার কারণে আমি জঙ্গলের এই পাশে এসে এখন বাড়ি করেছি এবং এখানে একাই থাকি। আমার বাড়ির আশপাশটা সবসময় প্রকৃতি দিয়ে ভরা, কিন্তু অন্যান্য সকল প্রতিবেশীদের মতো আমি ওরকম ওদের সঙ্গে মিশতাম না, একা একাই থাকতাম। আমাদের যে সঙ্গপঙ্গ ছিল বা ছোটবেলা থেকে যাদের সঙ্গে বড় হয়েছি তারা অনেকেই হয়তো শহরে চলে গিয়েছে পড়াশোনা করার জন্য, বা তাদের বাবা মা বড়লোক, সেই জন্য এরকমভাবে তারা বসবাস করে। তবে আমি ওই কমিউনিটি থেকে একটু দূরেই থাকি। প্রতিদিনকার মতো কুড়ালটা নিয়ে আমি কাঠ কাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমি যখন সেই জায়গায় গেলাম যেখানে মূলত হচ্ছে কাঠ কাঠি, সেই জায়গাটা খেয়াল করেছিলাম যে ওইখানে ওরকমভাবে কোনো কাঠ আজকে আর নেই। কারণ কাটতে কাটতে এমন হয়েছে যে আমি এই অঞ্চলের সমস্ত কাঠ ফুরিয়ে ফেলেছি। আমাকে আরো ঘন জঙ্গলের ভিতরে আরো ভেতরটাই যেতে হবে, না হলে হয়তো এইখানে ওরকমভাবে আগের মতো কাঠ পাওয়া যায় না। আমি সারাদিন অনেক খাটাখাটনি করে প্রায় অনেকগুলো কাঠ এক জায়গা করলাম। এগুলো আমি মূল রাস্তা পর্যন্ত একাই কাঁধে করে নিয়ে যাই। তারপর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো বিক্রি করেই মূলত আমার জীবিকা চলে। ওই দিন বেশ কিছু কাঠ সংগ্রহ করলাম। সংগ্রহ করার এক পর্যায়ে সেইগুলো নিয়ে আমি মোট রাস্তার পর যেতেই কয়েকটা ঠেলা গাড়ি পেলাম। ওরা মূলত এই কাঠগুলো সংগ্রহ করে আমাদের বাজার আছে সেখানে নিয়ে যায়। আজকে এগুলো নিয়ে আমাকে বাজারে গিয়ে বাজার করে তারপর বাড়িতে ফিরতে হবে। আমি সেই ঠেলা গাড়িতে কাঠগুলো উঠালাম। সাথে আমার আরও অনেক চাচারা আছে, বন্ধুরা আছে, ওরা সকলে একসাথে উঠালো। একটা গাড়ি বোঝাই করার পরে আমরা বাজারের উদ্দেশ্যে চলে গেলাম। বাজারে যাওয়ার পর আমার কাঠগুলো মেপে বেশি হলো না, অল্প কিছু টাকা পাওয়া গেল। এরকম করেই হচ্ছে আমার নিয়মিত জীবিকা চলতো, যার কারণে খুব কষ্ট করে জীবনযাপন করতে হয়। অনেকদিন দেখা যায় কি যে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারি না, রান্নাবান্না করতে পারি না। আজকে বাড়িতে নিয়ে গিয়ে তারপর রান্না করে তারপর খেতে হবে। এটাই মূলত হচ্ছে আমার নিয়মিত জীবন জীবিকা ছিল। ভেবেছি যে বিয়ে করবো একটা, তবে সেই সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমাকে বিয়ে করবে কে? বাজারে যাওয়ার পর আমার কাঠ মাপার পর মহাজন বলল যে তোর তো আজকে বেশি হয়নি রে, আজকে কি যাসনি নাকি পাসনি? আর এগুলো কি নিয়ে এসেছিস? সব শুকনো কাঠ, আমার তো ভেজা কাঠ লাগে, বুঝিসই তো কি করি। আর জঙ্গলের ভিতরের ওই কাজটা তোকে করতে বললাম, তোরা তো করলি না, করলে ভালো হতো হয়তো। আমি বললাম যে জঙ্গলের ডালপালা কেটেই আমাদের জীবনযাপন, এখন পুরো জঙ্গলে যদি উজাড় করে দেই তাহলে কি হবে? অন্যান্য সকলেই ওইগুলোই করছে। জঙ্গলের ভিতরে যেসব বড় বড় গাছ আছে সেগুলো কেটে নদী পথে ওরা পাচার করে, যেগুলো কিনা আমার খুব বেশি একটা ভালো লাগে না বলে আমি কাজের সঙ্গে কখনো যুক্ত হইনি। আমি জঙ্গলের ভিতর টুকটাক যা পারি তাই করি। ভাবছি অন্য কোনো কাজের সন্ধান করতে পারবো কিনা, কিন্তু ছোটবেলা থেকে যেহেতু এইসব করে এসেছি, নতুন কোনো কিছুতে আর সায় দেয় না, যার কারণে এগুলোই করে বেড়াচ্ছি। ওদিনকে মহাজনের কাছ থেকে টাকাগুলো নিয়ে আমি বাজারে গেলাম। বাজারে গিয়ে 1 কেজি চাল, তেল, নুন, ডাল আর যা যা লাগে সব কিছু কিনলাম। কিনে টাকা পয়সা খুব বেশি একটা জুটলো না, অল্প কিছু ছিল। আমি আবার জিলাপি খেতে বেশ পছন্দ করতাম, যার কারণে বাজার থেকে 100 গ্রামের মতো জিলাপি কিনে খেতে খেতে বাড়ির দিকে আসতে শুরু করলাম। মোটামুটি কাজে রাস্তা পর্যন্ত ওই গাড়িতে আসলাম, আর বাকি পথটা আমাদের হেঁটে আসতে হবে। ততক্ষণে সন্ধ্যা লেগে গিয়েছে। আমি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করি, সন্ধ্যার পরেও আসি, কিন্তু আজকে লাইটটা আনিনি, কারণ ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসতে পারবো।
কিন্তু বাজারে আজকে একটু আড্ডায় পড়ে গিয়েছিলাম, যার কারণে আসতে একটু দেরি হচ্ছিল। বাড়িতে আমি ওই অনেকটা রাত করেই বাড়িতে ফিরলাম। ফেরার পরে দেখলাম কি যে আমার ঘরের ভিতরে তো রান্নাবান্না তো কোনো কিছু নেই, রান্নাবান্না চুরি ওই রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম। এরকম করেই হচ্ছে আমার নিয়মিত প্রত্যেক দিনের জীবনযাপন যায়। কিন্তু আগামীকাল মানে গতকালকের থেকে আগামীকালটা একটু ভিন্ন কাটবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। ওই দিন সকালবেলা উঠে প্রতিদিনকার মতো ভোর ভোর আমি বেরিয়ে পড়লাম, হাতে কোড়াল ছিল, আর আজকে ভেবেছিলাম যে বড় জঙ্গলটার দিকে যাব। কিন্তু আকাশের অবস্থা বেশ বেগতিক ছিল, যার কারণে একটু পরেই আকাশ ফাটিয়ে বৃষ্টি নামতে শুরু করলো। আমাদের এই জঙ্গলে সবসময় প্রায় বৃষ্টি হতেই থাকে, সেটা বর্ষাকাল হোক শীতকাল হোক যখনই হোক বৃষ্টি পড়তেই থাকে। তো এর ভিতরে আমাদের কাজ করতে হয়। তো আমি কাঠ কাটার উদ্দেশ্যে আশেপাশের সমস্ত গাছগুলো দেখে ফেললাম এবং অনেকগুলো কাঠ কেটে নিচে একদম ঝোড়ো ঝোড়ো করে ফেললাম। সাধারণত আমরা 1 দিন 2 দিনের কাঠ এক জায়গা করি এবং করে সেগুলো একবারে নিয়ে যাই, একবারে বিক্রি করি না। ওই দিনকে হচ্ছে টাকার প্রয়োজন ছিল, যার কারণে আমি একবারে ওই কটে নিয়ে গিয়েছিলাম। তো ওগুলো নামিয়ে আমি একপাশে সমস্ত সিরিয়াল করে রাখলাম। তো তখন হচ্ছে দুপুরবেলা আমার আসলে খাওয়ার সময় হয়েছে। তো আমি একটা গাছে উঠতে যাব, গাছটা ছিল বেশ বড় এবং এরকম গাছ আমাদের ওই পাশটাই নেই, এখানে বিরাট বড় বড় গাছ আছে। তো এই গাছটা ওঠার একটা রিস্কের ব্যাপার আছে। সেই রিস্কটা হচ্ছে গিয়ে গাছে ওঠার পর নিচে হচ্ছে পাহাড় অনেকখানি দেখা যায়, মানে গাছের মাথা থেকে পাহাড় অনেক পর্যন্ত দেখা যায়। তবে এই গাছে বেশ ভালো ভালো কাঠ আছে এবং এই কাঠের দাম অনেক বেশি। তো আমি চিন্তা করলাম যে এই গাছের কয়েকটা মোটা মোটা ডাল কাটলেও সমস্যা হবে না, তবে দড়ি বেঁধে নিতে হবে। তো ঠিক যেমন চিন্তা তেমন কাজ, দড়ি বাঁধলাম ডালগুলোতে, মোটা মোটা ডাল এবং খুব শক্তপোক্ত ডাল, এগুলো খুব ভালো দামে বিক্রি হয়। কিন্তু নিচের দিকে তাকালে একদম সুড়ঙ্গ পাহাড় নিচের দিকে চলে গিয়েছে, মানে গাছটা পাহাড়ের কোল ঘেঁষে উঠেছে আর কি। যদি কোনোভাবে গাছ ভেঙে পড়ে যায় তাহলে একদম নিচে পড়ে যেতে হবে এবং নির্ঘাত মরা ছাড়ার কোনো উপায় নেই, হয়তো হাত পা ভাঙবে এরকম একটা অবস্থা। তবে ম্যাক্সিমাম মারা যায় আর কি এরকম জায়গা থেকে পড়লে আর কি। তো আমি আর কি করবা, ওইটা নামাতেই হবে আমাকে, তো সেই উদ্দেশ্যে আমি উঠলাম। তো ওঠার পর দেখলাম ডাল কাটছি, তবে ডালের নিচে যে একটা মৌমাছির চাক আছে সেটা আমি খেয়াল করিনি। আর এই গাছটা অনেক পুরাতন একটা গাছ মনে হচ্ছিল, গাছের উপর শ্যাওলা অনেক মোটা, কিন্তু গাছের উপর চলার জন্য একদম খুব আদর্শ, একদম হেঁটে গাছের উপর চলা যায় এরকম। গাছটা বাঁকা হয়ে রয়েছে যেহেতু, তো গাছের উপর উঠলাম এবং চারিপাশে ঘন বন। তো সেই গাছের উপর উঠে আমি যে ডালটা কাটবো সেই ডালটা আমি করাত দিয়ে কাটতে লাগলাম। বড় গাছ ডালগুলো আমরা করাত দিয়ে কাটি এবং ওইটা নদীর পথে বহন করি। তো বড় ওইটা কাটলাম এবং ভাবলাম যে এটা নিব কীভাবে। একা একা অবশ্য নেওয়া যাবে, তবে কাছে আনতে বেগ পোহাতে হবে এবং এই একটা কাঠের দাম অনেক হবে। তো আমি তখন কাটতে শুরু করলাম। তো কাটার এক পর্যায়ে ডালটা হচ্ছে গিয়ে এমনভাবে ছিটকে পড়ে গেল, ডালের নিচে যে মৌমাছির চাক ছিল সেটা আমি দেখতে পাইনি। তো মৌমাছির চাকের উপর গিয়ে একদম পড়লো সেই ডালটা এবং পড়ার সঙ্গে সঙ্গেই মৌমাছিগুলো তো কীরকম করে সেটা তো আপনারা সকলে জানেন। তো ওই মুহূর্তে তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমি সাধারণত এত বেলা পর্যন্ত থাকি না, তবে যেদিন নিয়ে যাই না সেদিন বেলা পর্যন্ত থাকি। তো তখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, আলো প্রায় নিভে যাবে অবস্থা। তো ওই মুহূর্তে আমি তার গাছ থেকে নেমেও যেতে পারছি না, নামতে গেলেও কোনোভাবেই আমি কিছু করতে পারবো না। তো আমি যে ডালে বসেছিলাম মৌমাছি এসে আমাকে ঘিরে ধরলো। তো ওই মুহূর্তে আমি যে নিচে পড়ে গেছি এটা আমি 100% শিওর যে আমি নিচে পড়ে যাচ্ছি, আমার আর কিছু করার নেই এবং আমি নিচে পড়ে যাবো, আমার কাছে কোনো সেফটিও নাই। তো আমি ওই অবস্থায় নিচে পড়ে গেলাম এবং ওই গাছ থেকে একদম পাহাড় পর্যন্ত নিচে পড়ে যাচ্ছি। আমি জানি যে কোনো পাথরের সঙ্গে যদি টক্কর খাই বা বাড়ি খাই আমি শেষ, আমি আজকে মরবো মানে মরবো, এটা আমার গ্যারান্টি। তো তখন আমার তো সব কিছু সেকেন্ডের মধ্যে ঘটে গেল। তো আমি নিচে গিয়ে একটা ডালের সঙ্গে বাড়ি খেলাম, একদম মাথার পিছন সাইডে এমন জোরে বাড়ি খেলাম, আমার আর তখন সেন্স রইল না। তো আমি ভেবেছি যে আমি মরেই গিয়েছি, কারণ হচ্ছে গিয়ে ওইখান থেকে পড়লে কারণ বাঁচার কথা না। ডালে বাড়ি খেয়েছি যখন, তখনই আমার মাথা চক্কর দিয়ে উঠেছে এবং আমার কোনো সেন্স নাই। এরপরে আমার জাস্ট খালি খেয়াল হলো যে আমি কোনো কিছু নরম কোনো কিছু একটা উপর পড়েছি, সেটা আসলেই আমার ভাগ্য ছিল না কোনো কিছু আমি জানি না, নরম কোনো কিছু একটা উপর পড়ে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি। এরপর যখন আমার জ্ঞান ফিরলো, আমি যখন চোখ খুললাম, চোখ খোলার পরে দেখি আমি একটা ঘরের ভিতরে শুয়ে আছি। ঘরের উপরেরটা সম্ভবত কোনো ছন বা কোনো ওই যে আগের কামারের যে ঘরগুলো বানাতো ওই রকম টাইপের কোনো একটা ঘর। সেই ঘরের উপরে ছন দিয়ে ছাওয়া, আমাদের পাহাড়ে সাধারণত এরকম ঘর হয় না, ছন দিয়ে ছাওয়া এবং সেই ঘরের ভেতরটা বেশ পরিপাটি। ঘরের ভিতরে একটা হারিকেন জ্বলছে, হারিকেনটা টেবিলের উপর এবং আমি যে বিছানার উপর শুয়ে আছি, বিছানাটা সম্ভবত বাঁশ বা কাঠ দিয়ে কোনো জিনিস দিয়ে বানানো, মাথার নিচে শক্ত বালিশ। তো এরকম বালিশ বা শক্ত এরকম জিনিসপাতিগুলো সাধারণত এই পাহাড়ে ছাড়া অন্য কোথাও হয় না। তো আমি তখন সঙ্গে সঙ্গে উঠে পড়লাম, উঠে আমি হাঁপাচ্ছি, কারণ হচ্ছে আমি একটা বাজে স্বপ্ন দেখেছি, ঘুম থেকে উঠে বাজে স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে গিয়েছি। তো আমি তখন খেয়াল করলাম যে আমি মরি নাই, আমি সত্যি সত্যি বেঁচে আছি এবং আমি যে স্থানটায় আছি সেটা একটা কারোর ঘর এবং সেই ঘরের ভিতরে আমি আছি। তো খানিকক্ষণ বাদে একজন
লোক আসলো। লোক বলতে তার পরনে এক ধরনের পোশাক পরা, বেশ জীর্ণ শীর্ণ দামি পোশাক পরা, এবং আগেরকার আমলের রাজা বাদশারা যেরকম পোশাক পরতো ওরকম টাইপের পোশাক পরা। তার চেহারা বোঝা যাচ্ছে না। তো সে আমার সঙ্গে কোনো কথা বলছে না। সে তখন আমাকে একটা কোনো একটা পাতা খেতে দিল, বলে কিছুটা খান আর আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার তেমন কোনো কিছু হয়নি, আপনার মাথার পেছনে শুধু একটা আঘাত লেগেছে, আর বাকিটা আমি না থাকলে হয়তো আপনি বাঁচতে পারতেন না, আপনি মারা যেতেন। তো এই কথা বলার পর আমি তখন বললাম যে আপনি কে? তো ওই লোকটা কথা বলছিল এমনভাবে যে তার কণ্ঠ আসলে কোনো পুরুষ মানুষের কণ্ঠের মতো মনে হচ্ছিল, আমার কাছে বারবার মনে হচ্ছিল কোনো মেয়েলি কণ্ঠ। তো আমি তখন আবার তাকে জিজ্ঞেস করলাম, সে কোনো উত্তর না দিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। তো তারপর ওই সময় তো রাত ছিল, আমার যেখানে আমি শুয়েছিলাম তার পাশে একটা ছোট একটা বাটি দিয়ে গেল, এবং তার পাশে একটা বড় গামলা ছিল, সেই গামলার ভিতরে কিছু খাবার ছিল। আর হচ্ছে কি আমি দেখলাম বাটির ভিতরে জিলাপি ভরা, আর খাবারগুলো বেশ সুস্বাদু খাবার। আমি ক্ষুধার্ত ছিলাম যেহেতু আমি খাবারগুলো খেয়ে নিলাম। তো খাবারগুলো খেয়ে তখন আমার তো শরীর প্রচণ্ড খারাপ লাগছে, আর মাথার ভিতরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তখন আমি শুয়ে পড়লাম। আমি অনেকবার ওনাকে ডাকলাম, কিন্তু উনি কোনো উত্তর দিল না, এবং উনি কি আমি তাও জানি না, কারণ ওনার চেহারাও আমি দেখতে পাচ্ছিলাম না, ওনার পোশাক আশাক সমস্ত কিছু দিয়ে ওনার শরীর ঢাকা ছিল, কিছু বোঝা যাচ্ছিল না। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠলাম, মাথার পেছনে বেশ খানিকটা ব্যথা ছিল, এখানে ব্যান্ডেজ করা, এবং আমি ঘরের আশেপাশে কাউকে দেখতে পেলাম না। আমি অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু কাউকে আমি দেখতে পেলাম না। তো আমি উঠে হাঁটতে হাঁটতে সেই জায়গায় গেলাম, আর ওই বাড়িটা কোথায় সেটা আমি জানি না। হাঁটতে হাঁটতে আমার যাওয়ার পথে ওই জায়গাটা দেখলাম আমি। তো দেখলাম সেখানে সেই ডালটা এখন পর্যন্ত ঝুলছে আমার দড়িতে, আর হচ্ছে কি কুড়ালটা ওইখানে পড়ে আছে। তো কুড়ালটা আমি সঙ্গে সঙ্গে এখান থেকে নিয়ে, আর ওইখানে যে করাতটা ছিল করাতটা নিয়ে আমি বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তো বাড়িতে চলে আসলাম। তো আমার শরীর তো খুব খারাপ, মাথায় প্রচণ্ড যন্ত্রণা। তো এই মুহূর্তে আমি আসলে কিভাবে নিজেকে সামাল দিব আমি জানি না, বাট আমি অসুস্থ হয়ে পড়েছি। বাড়িতে আসার পর আমার প্রচণ্ড পরিমাণ জ্বর আসলো রাত্রেবেলা। তো রাত্রেবেলা যখন জ্বর আসার ওই মুহূর্তে আমি তো রান্নাবান্না করে খেতে পারছিলাম না, শরীর প্রচণ্ড খারাপ। তো রাত তখন কত হবে জানি না, গভীর রাত, বাইরে বৃষ্টি হচ্ছিল ছমছম করে। তো ওই মুহূর্তে আমি খেয়াল করলাম যে আমার ঘরের ভিতরে কেউ একজন ঢুকেছে, এবং সে আমার কাছে আসলো। কাছে এসে আমার হাতে একটা জিনিস দিল, এবং আমাকে খানিকটা উপরে তুলে আমাকে সেই জিনিসটা খাওয়ানোর পর আমাকে শুইয়ে দিল, এবং আমার মাথার পেছনটা কিছু একটা করলো। আমি আসলে তখন সেন্সে ছিলাম না, তখন আমার জ্বর ছিল আমার। তো কিছু একটা করার পরে তিনি আমার পাশে বসে বললেন যে খাবারগুলো খেয়ে নিয়েন। তো এটা হচ্ছে সেই মেয়েলি কণ্ঠের মতো মনে হচ্ছিল, সেই মেয়েটার কণ্ঠের মতো, যে মেয়েটা হচ্ছে আজকে সকালবেলা বা গতকালকে রাত্রেবেলা যে আমাকে বাঁচিয়েছে, বা এরকম কোনো কিছু। তো আমি তাকে বললাম যে আপনি কে? কাঁপা কাঁপা কণ্ঠেই বললাম, রোগা কণ্ঠে, কিন্তু তার সে কোনো প্রশ্ন উত্তর দিল না, এবং ওগুলো খাবারগুলো খেয়ে নিয়েন তাই বলে সেখান থেকে চলে গেল। তো উনি যে ওষুধটা আমাকে খাইয়ে গিয়েছিলেন, সেই ওষুধ খাওয়ার পরে আমার পরের দিন সকালবেলা আবার একটা স্বাভাবিক হলাম আমি, আমার শরীর অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। তো আমি তখন ভাবতে লাগলাম যে কি এই মেয়েটা, এবং তার চোখে মুখে কোনো কিছু দেখা যাচ্ছে না, শরীরের অভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না, অথচ সে আমাকে এরকমভাবে সেবা যত্ন করছে। আজকে রাত্রেবেলা যদি আসে তাহলে তাকে আমি আবার জিজ্ঞেস করবো, আর সে আমার বাসা চিনল কীভাবে? তার বাসা তো এখান থেকে অনেকটা দূরে। তো আমি তখন পরদিন সকালবেলা উঠলাম, আমি তখন বেশ খানিকটা সুস্থ, এবং মাথার পেছনটা অনেকটা স্বাভাবিক হয়েছে, ফুলেছিল সেটা ঠিক হয়েছে, এবং ব্যথা করছিল না তখন। তো ভাবলাম যে আজকে একটু যাই, বের হয়ে দেখি কাঠগুলোর কী অবস্থা, যদি এক পাশে করে রেখে আসা যায়। তো আমি তখন ওই দিন চলে গেলাম কাঠ আনতে, কুড়াল নিয়ে এবং বাকি সব কিছু নিয়ে। তো ওইখানে গিয়ে আমি সারাদিন কাজ করলাম প্রায়। তো কাজ করার মাঝখানে আমি বারবার খেয়াল করছিলাম যে একটা বিড়াল, সাদা রঙের একটা লম্বা বিড়াল, এবং দেখতে অনেক অন্যরকম, আমাদের পাহাড়ে এরকম কোনো বিড়াল আমি কখনো দেখিনি। সম্ভবত কোনো বিদেশি বিড়াল চাল হবে, হারিয়ে গিয়েছে কারো বিড়াল, হয়তো এখানে অনেক পর্যটক আসে ঘুরতে, তো তাদের বিড়াল চাল হয়তো হারিয়ে গিয়েছে এরকম। তো সে বারবার শুধু আমাকে ঘুরে দেখতেছিল আমি দূর থেকে। তাই আমি যখনই তার দিকে তাকাচ্ছিলাম তখন সেই বিড়ালটা দূরে সরে যাচ্ছিল। তো এরকম হচ্ছে কি, এরকম একটা বিড়াল যে কিনা এরকম আমার দিকে তাকাচ্ছে, তো আমি বারবার বিড়ালটাকে অগ্রাহ্য করে আমি জিনিসগুলো এক জায়গায় করলাম। তো ভাবলাম যে ওই লোকের বাড়িতে, বা ওইটা তো লোক না, একটা মেয়ে সম্ভবত ওই বাড়িতে উনি থাকেন, আমি একটু গিয়ে দেখে আসি যে উনি আছে কিনা, যদি ধন্যবাদ দেওয়া যায়, বা গতকালকে উনি আমাকে রাত্রেবেলা যেরকম সেবা করেছেন, একটু ধন্যবাদ দিয়ে আসা যায় ভালো হয়। তবে সেই বাড়িতে গিয়ে আমি খেয়াল করলাম সেই ঘরের ভিতরে কেউ নেই, আশেপাশেও কেউ নেই, ঘরের ভিতরে কেউ নেই, আর আমি যেখানে শুয়েছিলাম সব কিছুই দেখলাম, কেউ নেই। তো ভাবলাম হয়তো এরাও হয়তো দিনের বেলা থাকে না, রাত্রেবেলা আসে। তো আমি ওইখান থেকে চলে আসলাম। তখন বাড়িতে এসে আবার আমার ওই দিনকে রাত্রেবেলা শরীর খারাপ করলো, এবং বেশ খানিকটা জ্বর ভাব অনুভব করছিলাম, রাত্র হলে জ্বর আসতো এবং খুব খারাপ লাগতো। তো আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর আমি অনেকটা শরীর খারাপ করেছিল। ওই দিন রাত্রেবেলা ওই মেয়েটা ঠিক একই সময়ে আবার আসলো, আর আমাদের এখানে সবসময় বৃষ্টি হয় রাত্রেবেলা, তো সেই বৃষ্টির মধ্যে মেয়েটা আবার আসলো।
তো আশ্চর্যের বিষয় হচ্ছে কি, বাইরেতে বৃষ্টি হচ্ছে, আমি আজকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, জ্বর অতটা বেশি ছিল না, দেখতে পাচ্ছিলাম যে মেয়েটার শরীর ভেজা না, মেয়েটার শরীর একদম ফকফকা। আর সে যে ছাতা পরেও আসে তাও তার পায়ের নিচের অংশ ভেজা থাকবে, কিন্তু তার পায়ের নিচের অংশ কোথাও কোনো কিছু ভেজা নেই এবং মনে হচ্ছে না যে সে বাইরে থেকে এসেছে। তো সে আমাকে বলল যে আজকে কি বেশি খারাপ অবস্থা আপনার? তাই আমি বললাম না, কিন্তু আপনি কি বলুন তো? জ্বর তখন ছিল বেশ ভালো, কিন্তু একটু সেন্সেস ছিলাম। তো সে আমাকে বলল যে আমি কি, সেটা আপনার ভাবতে হবে না। এবং আমি তার যে কাপড়টা পরেছিল, ঘোমটা দেওয়া ছিল একটা গোলাপি এবং লাল রঙের প্রিন্টের কাপড়, তো সেই কাপড়ের ভিতর থেকে তার চেহারাটা আমি দেখতে পেলাম হালকা। তো আমি দেখলাম যে সেটা একটা মেয়ে মানুষ এবং তার চেহারা বোঝা যাচ্ছে একটু একটু, এবং তার ঠোঁটটা আমি দেখতে পাচ্ছি। বেশ অদ্ভুত, কারণ সে আমার মাথার পেছনে যখন ব্যান্ডেজটা খুলে দিয়ে সেখানে নতুন করে আবার ড্রেসিং করতে লাগলো, সেখানে চলে গিয়েছিল, ফোলাটা অনেকটা কমেছে, সেখানে আবার সেগুলো সরিয়ে দিয়ে আবার নতুন করে তিনি পরিষ্কার করে দিলেন। তো তখন আমি দেখতে পেয়েছি, এবং তার চোখটা জ্বলজ্বল করছিল, চোখটা একদম ব্লু আইস ছিল, মানে নীল রঙের চোখ। তো আমি সেটা দেখেও আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগলো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে? তুমি এটা কোনো উত্তর দিল না, বললো আপনি খাবারগুলো খেয়ে নিন। তাই বলে সে অন্ধকারের ভিতর মিলিয়ে গেল আর কি, যেহেতু অন্ধকার আর ঘরের ভিতরে ছোট একটা হারিকেন জ্বালিয়ে রাখতাম আমি সবসময়, এখানে কারেন্ট ছিল না, তো অন্ধকার ছিল। তো বললো খাবারগুলো খেয়ে নিন। তো খাবারগুলো আমি উঠে খেয়ে নিলাম অনেক কষ্ট করে, কারণ ওষুধ খাইয়ে দেওয়ার পরে আমার খানিকটা স্বাভাবিক হলো শরীর। তো বললো খাবারগুলো খেয়ে নিন। আমি খাবারগুলো খেলাম, খুবই সুস্বাদু ছিল এবং অ্যাজ ইউজুয়াল যেরকম স্বাদ থাকে ঠিক সেরকম স্বাদ। তো মেয়েটা আমার কোনো প্রশ্নের উত্তর দিল না, চলে গেল আবার এখান থেকে। তো তারপর আমি আবার হচ্ছে গিয়ে উঠলাম, উঠে পরের দিন সকালবেলা ভাবলাম যে আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবে এবং দেখবো যে মেয়েটা কি করে। তো আমি সন্ধ্যা পর্যন্ত থাকার কোনো ওয়ে ছিল না, চলে আসতে হলো, কারণ বৃষ্টি হচ্ছিল আর কাঠগুলোকে মাঠে ঘাটাতে হবে রাস্তা পর্যন্ত। ওই দিন রাত্রেবেলা রাস্তা পর্যন্ত ঘাটালাম এবং ঘাটিয়ে হচ্ছে কি আমি বাজারে তো যেতে পারছিলাম না, আমি এখানে রেখেই চলে আসলাম। আর আমার কাছে তেমন টাকা পয়সা ছিল না, এই কয়েকদিন প্রচণ্ড কষ্ট করে হচ্ছে গিয়ে চলতে হচ্ছে, কারণ টাকা পয়সা যা ছিল শত খরচ করে ফেলেছি, আর খাবারগুলো তো উনি দিয়ে যাচ্ছে। তো আমি আসলে রহস্য বুঝতে পারছিলাম না যে উনি কেন আমাকে খাবারগুলো দিয়ে যাচ্ছে। তো দিন আমি যখন ওইখান থেকে রাস্তা পর্যন্ত খাটিয়ে যখন বাড়িতে ফিরলাম, বাড়িতে ফেরার পরে আমি দেখলাম যে ঘরের ভিতরে আমার টেবিলের উপর গরম গরম খাবার এবং খাবারগুলো থেকে ধোঁয়া উঠছে। এরকম গরম গরম খাবার, ঘরের ভিতরে তালা মারা, আমি তো তালা মেরে গিয়েছি, ঘরের ভিতরে কে ঢুকলো তাহলে? এরকম ঘরের ভিতরে কে খাবারগুলো রেখে গেল? এটা তো অসম্ভব ব্যাপার, কারণ আমি যখন ফিরেছি তখন আমি তালা খুলেছি, তালা খুলে যখন আমি ভিতরে গেলাম তখন আমি দেখতে পেলাম যে এই ঘরের ভিতরে খাবার রাখা। কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার, কারণ ঘরের ভিতরে খাবার আমি ছাড়া কেউ রাখতে পারবে না, তালা দেওয়া, বাইরের কেউ রাখতেও পারবে না। তাই আমি তখন ভাবলাম যে কে রেখেছে, কিন্তু প্রচণ্ড ক্ষুধা লাগার কারণে আমি খাবারগুলো খেয়ে ফেললাম। খুবই সুস্বাদু এবং মজাদার খাবার ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি যখন উঠলাম তখন আচমকা খেয়াল করলাম যে বাইরে গাছের আড়াল থেকে কেউ আমাকে উকি দিয়ে দেখছে। তো আমি তখন বললাম কে ওখানে? কেউ কোনো প্রশ্ন উত্তর দিল না। আমি বাইরে এসে আশপাশটা খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না। তো অনেকটা দূরে গাছের আড়ালে একজোড়া চোখ দেখতে পেলাম, যে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে এবং নীল রঙের চোখ। তো আমি তখন বললাম যে আমি বুঝতে পারছি এটা আপনি, আমি জানি যে আপনি হয়তো কোনো মানুষ নন, আপনি তো কোনো অশ্বরেরই, কোনো ভূত প্রেত। আমি কিন্তু আপনাকে ভয় পাচ্ছি না। আর আপনি কেন আমাকে ফলো করছেন, আর কেন আমাকে আমার সেবা যত্ন করলেন বা আমাকে কেন বাঁচালেন? কারণ আমি জানি যে ওইখান থেকে পড়ে যাওয়ার পর কোনো স্বাভাবিক মানুষ আমাকে বাঁচাতে পারবে না, একমাত্র অশ্বরী বা অলৌকিক ক্ষমতার কোনো অধিকারী কেউ ছাড়া। আমি জানি যে আপনি কোনো মানুষ নন, আপনি বেরিয়ে আসুন। এটা বলতেই সেই গাছের আড়াল থেকে সেই চোখ জোড়া বাইরে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর আমি খেয়াল করলাম যে আমার সামনে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে, যার পরনে সেই অদ্ভুত রকমের জামা, তার চোখগুলো দেখা যাচ্ছে, মুখের অতটা বোঝা যাচ্ছে না কারণ অন্ধকার। আর সে তখন আমাকে এসে বলল যে আপনি সত্যি সত্যি তাহলে বুঝে ফেলেছেন যে আমি কোনো মানুষ নই এবং আমি আপনাকে সেদিনকে বাঁচিয়েছি। আমি আপনাকে কেন বাঁচিয়েছি আপনি জানেন? আমি তখন বললাম যে না, কিন্তু আপনি কে এবং আপনি আমার কাছে কেন এসেছেন এবং আমাকে কেন বাঁচালেন সেদিনকে? আমি তো আপনাকে চিনি না, আর আপনি কে? মিরি তখন বলে উঠল, আমি কোনো আশরাফুল মাকলুকাত নই, আমি হচ্ছি একটা পরী, জিন জাতিদের অংশ। আমি তাকে অবাক হয়ে বললাম, কি বলছেন? আপনি একটা পরী? জিন? সেটা কি কখনো হয়? অনেক আগে ছোটবেলায় দাদুর মুখ থেকে শুনেছি জিন পরীর গল্প, কিন্তু সেটা যদি সত্যি হয় সেটা তো আমি একদমই জানতাম না। আর আপনি একটা পরী, সেটা আমি বিশ্বাস করবো কিভাবে? মেয়েটি তখন আমার কাছে এগিয়ে আসলো, তখন তার গায়ে থাকা পেঁচানো সেই শালটা খুলে ফেলতেই দেখলাম তার লম্বা চুল, তার পিঠে বড় দুটো ডানা, সাদা রঙের ডানা, আর তার রূপ, সে কি চেহারা! সে চেহারা দেখে যেন আমি অবাক হয়ে যাচ্ছিলাম।
কারণ এরকম সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। আমি মেয়েটাকে দেখে যেন একদম মায়ায় পড়ে যাচ্ছিলাম। মেয়েটার শরীর থেকে এক ধরনের দৈবিক আলো বের হচ্ছিল, আর তার চেহারা চকচক করছিল, চোখ দুটো সেই নীল কালারের। আমি দেখে ভয় পেয়ে একটু পেছনে সরে গেলাম। আমি বললাম, আমি ভেবেছিলাম যে আপনি কোনো অশরীরী কোনো কিছু বা অন্য কোনো জগতের, কিন্তু আপনি যে একটা পরী সেটা আমি জানতাম না। সত্যি আমি ভীষণ অবাক হয়েছি, আর আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর। একথা বলতে মেয়েটা বলল, আপনি মজা করছেন তাই না? আমি মোটেই সুন্দর না। আমি তখন কৌতূহল নিয়ে বললাম যে আপনি আমাকে কেন হেল্প করলেন? আর আমি আপনার কিছু বুঝতে পারছি না। মেয়েটি তখন খানিকক্ষণ চুপ থেকে বলল যে আপনাকে কেন হেল্প করছি? আপনি যে মানুষটা ভালো সেই জন্য। আপনি যদি সেদিন আমার প্রাণ না বাঁচাতেন তাহলে হয়তো আজকে আমি আপনার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম না, হয়তো আহত থাকতাম, আর না হয় মারা যেতাম। আপনার কারণেই তো আমি সেদিনকে বেঁচে ফিরেছিলাম। আমি তখন মেয়েটিকে বললাম, আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? মেয়েটি তখন বলল যে হ্যাঁ, আমি সঠিক বলছি, এবং আপনি খুব ভালো একজন মানুষ। আপনি যেভাবে অন্য সকলের উপকার করেন, এই কয়েক মাস আপনার সাথে থেকে সেটা বুঝতে পেরেছি। আমি তখন বললাম, কয়েক মাস সাথে থেকে বুঝতে পেরেছেন মানে? তখনই ঝুরমুড়ে বৃষ্টি শুরু হলো। মেয়েটি তখন আমার হাত ধরে টানতে টানতে আমার ঘরের দিকে নিয়ে গেল। আমিও তার পেছন পেছন তার আমার যে ঘর আছে সে ঘরের ভিতরে গেলাম। তখন বাইরে বৃষ্টি চলে এসেছে। আমি ঘরের ভিতরে ঢুকে আমার খাটের উপর বসলাম। মেয়েটি পাশে থাকা চেয়ারের উপর বসলো। ততক্ষণে মেয়েটির ডানা গায়েব হয়ে গিয়েছে, আর তার শরীরে সেই দৈবিক আলো জ্বলা বন্ধ হয়ে গিয়েছে। হারিকেনের আলো জ্বলছে, বাইরে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে। মেয়েটি আমাকে তখন বলল, আপনার মনে আছে একদিন বিকেলের কথা? আপনি একটা বিড়াল বাচ্চাকে বাঁচিয়েছিলেন, বিড়াল ছানা। আমি তখন বললাম, সঠিক মনে নেই, কোন বিড়াল ছানার কথা বলছেন বলুন তো? মেয়েটি তখন বলল, আরে আজকে থেকে প্রায় 2 মাস আগে আপনি যখন রাস্তা ধরে আসছিলেন, তখন একটা বিড়ালের ছানাকে একটা সাপ পেঁচিয়ে ধরেছিল, মনে আছে? তাকে পেঁচিয়ে ধরে প্রায় মেরে ফেলার উপক্রম। তখন আপনি আপনার জীবনের ঝুঁকি নিয়ে সেই সাপের সঙ্গে লড়াই করে আমাকে বাঁচিয়েছিলেন, মনে আছে আপনার? আমি তখন বললাম, ও ও হ্যাঁ হ্যাঁ, আমি সেই বিড়ালের বাচ্চাটাকে আমার বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিলাম, কিন্তু সে পরের দিন সকালবেলা তাকে খুঁজে পাইনি, সম্ভবত কোথাও চলে গিয়েছিল। মেয়েটি তখন বলল, সেই বিড়ালের বাচ্চাটা আমি ছিলাম। আমি বললাম, যে কি বলছেন? আপনি কিভাবে হতে পারেন? আর আপনি কেন বিড়ালের বেশ ধরে এদিক দিয়ে যাবেন? মেয়েটি তখন বলল যে আমি আসলে এই জঙ্গলের আশপাশেই থাকি। এখান থেকে প্রায় 14 মাইল দূরেই আমার বসতি। অন্যান্য সকলের ওইখানেই থাকে, তবে মাঝে মধ্যেই এই জঙ্গলে মানব বসতি যেখানে আছে সেখানে আসি, এসে ঘোরাঘুরি করি, মানুষদেরকে দেখি, গাছের আড়ালে বসে থাকি, বসে অনেকে দেখি। তো সেদিন আমি ভাবলাম যে একটু মাটিতে যাই। সাধারণত আমি মাটিতে তেমন একটা যাই না, আর আমার কাবিলার সকলে নিষেধ করে দিয়েছে যেন মাটিতে না যাই, কারণ মানুষ অনেক খারাপ হয়, আর সেই সাথে এখানকার অনেক পশু পাখি আছে যারা কিনা তোমাকে খেয়ে ফেলবে। কারণ হচ্ছে তুমি মানুষের রূপ ধরে তো তুমি যেতে পারবা না, আর গেলে হয়তো তোমাকে মানুষ প্রশ্ন করবে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে তুমি কোনো প্রাণীর রূপ ধরে গেলে এমন প্রাণীর রূপ ধরেছো যে কিনা শক্তিশালী। তো আমি বিড়ালের রূপ আর অন্য ছোটোখাটো প্রাণীর রূপ ধারণ করা ছাড়া অন্য কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারতাম না। তখন পর্যন্ত আমি শিখিনি, ইভেন এখনও আমি শিখিনি কীভাবে বড় প্রাণীর রূপ ধারণ করতে হয় বা অন্য সমস্ত রূপ ধারণ করতে হয়, সেটা আমি আস্তে আস্তে শিখিয়ে ফেলবো। কিন্তু আমি ওই ছোট বিড়ালের রূপ ধারণই করতে পারতাম। তো তখন আমি বিড়ালের রূপ ধারণ করে নিচে নেমে আসি। তখন ছিল গভীর রাত, রাত বলতে 8টা-9টা এরকম হবে। তো ওই সময়টাতে হচ্ছে গিয়ে বিকাল বললে ভুল হবে, আপনি যে সময়টাকে আমাকে বাঁচিয়েছেন। তো আমি তখন হচ্ছে গিয়ে বিড়ালের রূপ ধারণ করে এদিকে ওদিকে দেখছিলাম। তো মাটিতে হাঁটতে এদিকে ওদিকে যেতে আমার খুব ভালো লাগছিল। আর হচ্ছে আমি যখন লোকালয়ে আসলাম, তো ছোটোখাটো বাচ্চারা আমাকে দেখে তার কোলে নিচ্ছিল। তো ভালো লাগছিল, বেশ খুব সুন্দর লাগছিল। এক আপা ছিল ওইখানকার, তো উনি আমাকে হচ্ছে তার কোলে নিয়ে একদিন আদর করেছেন, খাইয়েছেন। তো এইগুলো আমার কাছে বেশ ভালো লাগতে শুরু করলো, কারণ এগুলো তো আমি সচরাচর করে থাকি না। তো আমার একটা লোভ লেগে গেল যে বিড়ালের রূপ ধারণ করে আমি এদিকে ওদিকে ঘোরাঘুরি করবো। তো ওই দিনও ঠিক ওরকমভাবে বিড়ালের রূপ ধারণ করে আমি ওই আপার বাড়িতে যাচ্ছিলাম, আর এদিকে ওদিকে ঘোরাঘুরি করছিলাম। তো ওই দিনকে আচমকা একটা সাপ কোত্থেকে এসেছে আমি জানি না, সেই সাপটা আমাকে পেঁচিয়ে ধরে, এবং সাপটা বেশ বড় ছিল, সেটা আপনিও দেখেছেন। তো আমি আসলে প্রাণপণে চেষ্টা করছিলাম আমার আসল রূপে ফিরে আসার, কিন্তু সাপটা আমাকে হচ্ছে গিয়ে ততক্ষণে পেঁচিয়ে ধরেছে বেশ শক্ত করে, এবং আমাকে আমার গায়ে তখন ছোবলও দিয়ে ফেলেছে। তো এই মুহূর্তে আমি যখন ওইখানে যদি থাকতাম এরকম বেশিক্ষণ,
তাহলে হয়তো আমি মারা যেতাম, কারণ হচ্ছে সাপে বিষ ছিল এবং খুব দ্রুত সেই বিষটা নিরাময় করা দরকার ছিল, যেটা কিনা আমি পরবর্তীতে আপনার কাছ থেকে হেল্প পেয়েছি। তো তখন আপনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন এবং আমি যখন ম্যামা করছিলাম, কারণ আমি আমার স্বাভাবিক রূপে না ফেরা পর্যন্ত আমি আমার আসল শক্তি দেখাতে পারছিলাম না, তো আমাকে বিড়ালের মতো করে আচরণ করতে হতো। তো আপনি সেটা দেখে দৌড়ে আসেন এবং আপনার হাতে থাকা সেই কাস্তেটা দিয়ে সাপের মাথায় একটা কোপ মারেন। তো ভাগ্য ভালো যে সেটা আমার হাত গায়ে লাগেনি, কারণ আপনি সেফটিভাবে কোপ দিয়েছেন এবং সাপটা সেখানে সাথে সঙ্গে মারা যায়। তো আমাকে আপনি সঙ্গে সঙ্গে বাঁচিয়ে আপনার বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে আপনি বিশ্রাম করালেন। তো আমার গায়ে যে সাপে কামড় দিয়েছিল সেটা আপনি বুঝতে পেরে ওইখান থেকে কোনো একটা লতা পাতা আমার গায়ে আপনি দিয়ে দিয়েছিলেন। তো আমি তো তখন বিড়ালের রূপ থেকে পরিবর্তন করতে পারছিলাম না, তো ওই পাতাটা দেওয়ার কারণে আমি খানিকটা সুস্থ হয়ে উঠেছিলাম। আর কি একটা যেন খাইয়েছিলেন, তো অনেকটা সুস্থ হয়ে উঠেছিলাম। তারপর হচ্ছে আমি আমার নিজের রূপে ফিরে আসতে পারি। তো আমাকে যেখানে কামড় দিয়েছিল সেই জায়গাটা এখন পর্যন্ত ক্ষত আছে। মেয়েটি হচ্ছে গিয়ে তার কাপড়ের খানিকটা অংশ সরিয়ে পিঠের একটু অংশ দেখালো যে এখনও সেখানে ক্ষত আছে। তো যখন আমি মানুষের রূপ বিড়াল থেকে পরীর রূপ ধারণ করতে পারলাম, তখন আমি এখান থেকে চলে যাই, কারণ আমি জানি যে এরকমভাবে এখানেও বেশিক্ষণ থাকলে হয়তো আমি খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবো না, এখানে পছন্দ ধরবে, আমাকে আমাদের ওইখানকার বৈদ্যর কাছে যেতে হবে। তো আমি বাড়িতে যাওয়ার পর আমার বাড়ির সকলে আমাকে বেশ বকাঝকা করে আমি কেন গিয়েছিলাম সেখানে। তারপর আমাদের এখানকার বৈদ্য আমাকে প্রায় অনেকদিন ট্রিটমেন্ট করায়। তো ট্রিটমেন্ট করানোর পরে আমি সুস্থ হয়ে উঠি এবং আমার পেছনের ওইখানে দাগটা থেকে যায়, ঘায়ের দাগটা। তো এরপরে হচ্ছে আমার আব্বা আম্মা আমাকে এখানে আসতে নিষেধ করেছে, মানে আমার ভাই জিন ভাইরা যারা আছে সকলের দিকে আসতে নিষেধ করেছে, কিন্তু আমি আসলে আসতাম শুধুমাত্র আপনার কারণে, যে আপনি আমাকে এত বড় উপকার করলেন। আপনাকে দেখতে আসতাম বা আপনার কাছে আমি আসতাম যে আপনাকে কোনোভাবে হেল্প করা যায় কিনা, বা আপনি যেরকমভাবে আমাকে হেল্প করেছেন আপনার সঙ্গে পরিচিত হওয়া যায় কিনা সেইটা ভেবে। তো আমি আসলে আপনার কাছে যাওয়ার সাহস পেতাম না। তো এই জন্য আমি কী করতাম, আমি আপনার জন্য, আপনি যখন দেখতাম যে অনেকদিন রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছেন, তো দিন রাত্রেবেলা আমি আপনার ঘরের ভিতরে খাবার দিয়ে যেতাম। পরের দিন সকালে উঠে আপনি নিশ্চয়ই খাবার পেতেন। তো আমি তখন মনে মনে ভাবলাম যে তাহলে এই কাণ্ড আপনি করতেন। আমি মাঝে মধ্যে দেখতাম যে আমার ঘরের ভিতর কে যেন খাবার দিয়ে গিয়েছে। তো আমার ঘর, তো যখন আমি ঘরের ভিতর থাকতাম তখন তো ঘর খোলা থাকতো, বাইরে থেকে ওই পাশের বাসার এক আন্টি ছিল, উনি মাঝে মধ্যে আমাকে খাবার দিয়ে যেত। তো আমি যখন ঘুমায় থাকতাম সকালবেলা, তখন উনি খাবারগুলো রেখে যেত। তো আমি যে কদিন সকালবেলা ঘুম থেকে উঠছি সেই কদিনই দেখছি কি যে আমার টেবিলের উপর খাবার রাখা, মানে যে কদিন আমি রাত্রেবেলা খাইনি বা ক্ষুধার্ত ছিলাম, দেখতাম খাবার রাখা। তো আমি আর আন্টির সঙ্গে কথাবার্তা বলিও নি, দেখা হয়নি। তো উনি সম্ভবত দিয়ে গিয়েছে, এই কারণে আমি আর তার ওদিকে যাইওনি। তো ওইটা আপনি ছিলেন তাই না? তো মেয়েটা তখন বললো কি যে জি হ্যাঁ, ওইটা আমি ছিলাম এবং আমি মূলত হচ্ছে কি আপনাকে দেখছিলাম। তো সেদিন যখন আমি খেয়াল করলাম আপনি যখন ওই গাছের ওইখানে বসেছিলেন, আমি দেখলাম যে আপনি ওইখানে বসে ডালপালা কাটছেন, কিন্তু আসলে ওই ডালপালা কাটার পরে যে আপনি পড়ে যাবেন সেটা আমিও প্রথম ভাবতে পারিনি। তো আপনি যখন পড়ে গেলেন তখন আমি আমার ডানায় ভর করে আমি আপনাকে ধরলাম এবং ধরার পরে আপনাকে আমার বাসায় নিয়ে গেলাম। বাসায় বলতে আমি এখানে একটা ছোট্ট ঘর করেছি, এখানে এসে তো আমাকে থাকতে হবে, একমাত্র আপনার জন্য এই ঘরটা করেছি যাতে করে আমি থাকতে পারি। তো ওই ঘরটা করার পরে আমি ওইখানে আপনাকে নিয়ে গিয়েছিলাম এবং আপনাকে আমাদের বৈদ্যর এখান থেকে ওষুধ নিয়ে এসে আপনাকে সুস্থ করে তুলি কয়েকদিনে। এই হচ্ছে মূলত কাহিনী। আর এর মাঝখানে আপনি যখন কাটতে যেতেন আপনার সঙ্গে সবসময় থাকতাম আমি, আপনি যে গাছে উঠতেন তারপর পাশের গাছের ডালে আমি বসে আপনাকে দেখতাম। তো এই কয়েকদিন আপনার সঙ্গে থাকতে এক প্রকার আপনার প্রতি অভ্যস্ত হয়ে গিয়েছি, তো যার কারণে এখন আপনাকে না দেখলে ভালো লাগে না। তো আজকে আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো, আপনি নিজে থেকে আমাকে ডেকেছেন, তো সব মিলে আমার কাছে খুব ভালো লাগছে। তো এই কথা যখন আমি তার মুখ থেকে শুনলাম, আমার কাছে সত্যি অদ্ভুত লাগছিল যে এরকমটা হতে পারে, কোনো পরী জিন আমাকে দেখা দিয়েছে এবং সেটা এরকমভাবে আমার সঙ্গে কথা বলছে এত পোলাইটভাবে। আমি আসলে তখন বিষয়টাকে কেমন যেন অন্যরকম ভাবতে শুরু করলাম। আমি বললাম কি যে আপনার মতো একটা পরী এত সুন্দরী আমার সঙ্গে কথা বলছে, আসলে বিষয়টা আমার কাছে সত্য মনে হচ্ছে না, অবাস্তবিক মনে হচ্ছে। তো পরী মেয়েটি তখন বললো, অবাস্তবিকের কিছু নেই, আপনি আমার সঙ্গে চলুন, আপনাকে বাস্তবতাকে দেখাচ্ছি, আপনি হয়তো মনে করছেন স্বপ্ন দেখছেন, চলুন আমার সঙ্গে। তো আমি পরী মেয়েটির সঙ্গে বাইরে আসলাম। বাইরে আসার পর সে আমাকে তার হাত ধরতে বললো, আমি তার হাত ধরলাম। হাত ধরার পরে আমি দেখলাম যে আমি শূন্যেও হাসছি, পরী মেয়েটা আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে এবং আমি শূন্যেও হাসছি। এবং আমি আজ পর্যন্ত জঙ্গলের উপর থেকে যে এরকম দেখা যায়, উপর থেকে যেরকম জঙ্গলটা দেখা যায় সেটা আমি জানতাম না। তো জঙ্গলটা এত চমৎকার লাগছিল দেখতে রাতের বেলা, আর আসমানে জ্যোৎস্না ছিল। তো তখন আকাশ থেকে মেঘ সব ক্লিয়ার হয়ে মাটিতে সমস্ত কিছু হচ্ছে গিয়ে ক্লিয়ার হয়ে গিয়েছে, স্পষ্ট হয়ে গিয়েছে। তো আকাশ থেকে জ্যোৎস্না বেরিয়েছে। পাহাড়ের পরিবেশ এরকমই, যখন বৃষ্টি কখনো ঝড় কখনো আবার আকাশে চাঁদ। তো ওইরকমভাবে আমি দেখতে লাগলাম।
তো ওই মুহূর্তে যখন আমি পুরোপুরিভাবে নিজের দিকে তাকালাম এবং আমি নিজের মধ্যে ফিরে আসলাম, তখন আমি বুঝলাম যে আমি আসলে অনেকটা উপরে আছে, পড়ে যাবো, এরকম একটা পরিস্থিতিতে আমি তখন পড়ে যেতে গিয়ে তাকে আমি শক্ত করে ধরে ফেললাম। তো তার কোমরে আমার হাত পড়লো। তার কোমর ছিল এত পরিমাণ নরম যে আমি কোনোভাবেই হাতও সরাতে পারছিলাম না, কারণ ভয় লাগছিল। তো সে আমাকে তখন বললো যে, ভয় পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি নিচে নিয়ে যাচ্ছি। তো তখন ওই মেয়েটি আমাকে উড়ে অন্য একটা পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, যেখানে হচ্ছে গিয়ে বেশ সুন্দর করে একটা বেঞ্চ বানানো, এবং বললো কি যে এখানে এই সর্বোচ্চ পাহাড়ের চূড়াইটা, এখানে আমি বেঞ্চ বানিয়েছি নিজে বসার জন্য। তো তখন আমি পাহাড়টা দেখে আমি চিনতে পারলাম যে এটাই হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়ে আমি ওঠার চেষ্টা করেছি ছোটোবেলা থেকেই। ছোটোবেলায় যখন আমরা এই পাশে থাকতাম, আমার বাড়িটা ওই পাশে, ওই পাশের গ্রামে, বড় পাহাড়ের ওই পাশে। তো আমি ছোটোবেলায় যখন এই পাশে থাকতাম, তখন আমি এই পাহাড়ে ওঠার জন্য আমার আব্বাকে বলতাম যে আব্বা আমি পাহাড়ে যাব। তো এই জঙ্গলে মূলত ছোটোবেলায় আমি আসতাম আমার আব্বার সঙ্গে কাঠ কাটতে, এবং আব্বা অনেক কাজ করতো, মধু সংগ্রহের কাজ করতো। তো আমিও কিন্তু মধু সংগ্রহের কাজ করি। তো সব মিলিয়ে এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটবে যে আমি এই পাহাড়ের উপর চলে আসতে পারবো, সেটা আমি আসলে ভাবতে পারিনি। আমি পাহাড়ের উপর এসে আমি বেশ খুশি ছিলাম, আমি অনেক আনন্দিত ছিলাম। তো আমাকে আনন্দিত দেখে বলে কি যে, আপনাকে আনন্দিত দেখে আমার কাছে বেশ ভালো লাগছে, আপনি বেশ ভালো একজন মানুষ, আপনি সবাইকে উপকার করেন, আমি দেখেছি। আপনাকে তো আমি ফলো করি, আপনি বাজারে দেখা গেছে কি যে আজকে 100 টাকা পেয়েছেন, এর মধ্যে কারোর প্রয়োজন হলে 50 টাকা আপনি অন্যকে দান করে দেন, আর বাকি 50 টাকা কষ্ট করে আপনি নিজে খাবারটা বানিয়ে এসে নিজে বাসায় খান। তো এটা আমি দেখেছি, আপনি বেশ ভালো মানুষ। ভালো মানুষ না হলে এরকমটা কেউ করে না। আমার আব্বা বলেছে যে মানুষটা খারাপ হয়, মানুষটা খুব ভালো হয় না। তো আমি আপনাকে যত দেখেছি তো মনে হচ্ছে যে না, মানুষটা ভালো হয়, কিন্তু আপনার মতো মানুষটা ভালো হয়, অন্যান্য মানুষটা আসলে অতটা ভালো হয় না। তো এই কথা বলার পর ওই পরিমেয়েটি তখন আমাকে বলল যে আপনি আপনাকে বাঁচাতে পেরে আমি বেশ খুশি, এবং আপনি খুশি তো? তো বললাম যে হ্যাঁ, আমি আপনাকে পেয়ে খুশি, আমরা কি বন্ধু হতে পারি? এই কথা বলার পর পরিমেয়েটি বলল হ্যাঁ, কেন নয়। তো এর আগে আমার কোনো বন্ধু ছিল না, আমি কারোর সঙ্গে মিশতাম না, কোনো কিছু করতাম না। তো মেয়েটি বলল যে আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি আপনার বন্ধু। তো এরকম করে উনি হচ্ছে ওদিনকে আমাকে বাড়িতে দিয়ে গেল। তো আমি বেশ খুশি ছিলাম, প্রায় অনেক রাত পর্যন্ত আমরা ঘুরেছি বাইরে। তো আচমকা এরকম একটা ঘটনা ঘটবে এবং আমি কারোর প্রাণ বাঁচানোর কারণ হব, সেটা আমি আসলে বিশ্বাস করতে পারিনি। তো ওই দিন রাত্রেবেলা তো আমাকে নামিয়ে দিয়ে যায়, পরের দিন ও আমার কাছে আবার আসে। আমি যখন কাঠ কাটছিলাম বিকেলবেলা, তখন প্রায় শেষ, শরীর দিয়ে ঘাম পড়ছে, হাতে কোড়াল, আর ওই মুহূর্তে দেখলাম ও গাছের আড়াল থেকে আমার দিকে এগিয়ে আসছে। ওর সবসময় সাদা রঙের এক ধরনের পোশাক পরে, পিঠে বড় ডানা থাকে, দেখতে এত চমৎকার লাগে। আমি তখন বলি, আপনি এসেছেন, আপনার নামটা জানা হলো না। সে তখন বললো যে আমার নাম সিদ্রা। আমি বললাম খুব সুন্দর নাম। তো আমি আমার নাম বললাম, সে বললো আপনার নামও সুন্দর। আমি তখন তাকে বললাম যে সিদ্রা, আপনি দেখতে অনেক সুন্দর, আপনি পরিরে কি এরকম সুন্দর হয়? সিদ্রা তখন বললো যে হ্যাঁ, আমরা এরকম সুন্দরই হই। তো সিদ্রা প্রায় নিয়মিতই আমার কাছে আসতে লাগলো, আমার কাছে এসে গল্প করতো, আমার সঙ্গে কাঠ কাটার সময় থাকতো, পাশে বসে থাকতো। ইভেন এমনকি দুপুরবেলা আমি নিয়মিত কখনোই খাবার নিয়ে যেতাম না। দুপুরবেলা কি রাত্রেবেলা কোনো খাবার আমাকে রান্না করতে হতো না। সিদ্রা আমাকে প্রথম দিন যখন খাবার নিয়ে আসলো দুপুরবেলা আমার জন্য, বললো কি যে আপনি নিশ্চয়ই ক্ষুধার্ত তাই না, আপনার জন্য খাবার নিয়ে আসলাম আমি। আমি বললাম যে কেন, আপনি খাবার নিয়ে এসেছেন কিসের জন্য? সিদ্রা তখন বললো যে তুমি যে না খেয়ে থাকবে এই জন্য। তো ওই প্রথমে সিদ্রা আমাকে তুমি করে বললো। তা আমি তখন বললাম যে তা ঠিক আছে, কিন্তু আপনি। সিদ্রা তখন বললো তুমি করে বলতে পারো আমাকে। আমি বললাম সেটা কীভাবে? আপনি করেই বলি। সিদ্রা বললো আচ্ছা ঠিক আছে, তোমার যখন মনে হয় তুমি তখন বললো। তারপর ও আমাকে খাবার হচ্ছে কি বেড়ে দিল, বললো খাও। আমি বললাম তুমিও খাও। তখন ও বললো না, আমি খেয়ে এসেছি। আমি জোর জবরদস্তি করার পরে ও তখন খেলো। তো এরকম করে সিদ্রা প্রায় সকালে, দুপুরে এবং রাত্রে 3 বেলায় আমার জন্য খাবার নিয়ে আসতো, এবং রাত্রেবেলা আমার রুমে এসে ওরকমভাবে বসতো, আমি কাঠের বসেই থাকতাম, ও আমার পাশে বসে, আমার চেয়ারের পাশে বসে গল্প করতো এবং বলতো ওদের দেশের কথা, ওদের দেশ কেমন, ওখানে কেমন জিনেরা থাকে, জিনেদের আচরণ কেমন। আমি সব কিছু খুঁটে খুঁটে বাচ্চাদের মতো জিজ্ঞেস করতাম, কেন এরকম করে, কিসের জন্য, ওরা এরকম কেন, ওদের কান লম্বা কেন, আর তোমার কানে এরকম কিসের জন্য, তুমি দেখতে এত সুন্দর কিসের জন্য, এরকম বাচ্চাদের মতো করে প্রশ্ন করতাম। তো এর আগে তো কোনোদিন আমি কারোর সঙ্গে এরকম কোনো মেয়ের সঙ্গে তো কোনোদিন মেলামেশা করিনি। কোনো ছেলে থাকলেও সেটা অন্য আলাদা কথা, মেয়ের সঙ্গে তো স্বপ্নের কথা। তো একটা মেয়ে যে কিনা অতীব সুন্দরী, এত ভালো একজন মেয়ে, সে কিনা আমার কাছে এসে আমার সঙ্গে গল্প করছে, আমার বন্ধু, এবং এত ভালো লাগতো সঙ্গে গল্প করতে, আমি বলে বোঝাতে পারবো না। তো এর পরের 3-4 দিন পরের ঘটনা, আমি হচ্ছে কি কাঠ কেটে সমস্ত কিছু নিয়ে আমি বাজারে গেলাম। তো বাজারে যাওয়ার পর মহাজন আমাকে বললো যে আজকে কাঠের ভাও নেই, তুই আজকে এই কয় টাকা পাবি।
তো বললাম যে কী বলছেন কাঠের ভাঙনে, কাঠের দাম তো বাড়ছে, আর এই গাছগুলোর দাম অনেক বেশি, আপনি জানেন না এগুলো আমি কীভাবে নিয়ে আসছি। তো মহাজন মূলত হচ্ছে আমার উপর শত্রুতামি করে এই কাজগুলো করতেছিল, কারণ হচ্ছে ওই যে আমি তার অবৈধ কাজে সায় দিইনি। সে বলছে যে গাছ থেকে, জঙ্গল থেকে বড় কাঠ কেটে নদী পথে বাজার পর্যন্ত নিয়ে আসতে, এবং সে কিনে নিবে, সে ভালো টাকা দিবে, এই সমস্ত কিছু বলছে। তো আমি তখন বললাম যে না, আমি এরকম কাজ করতে পারবো না। তো অন্যান্য সকলেও হয়েছে কি, অন্যান্য সকলে এগুলো করতে গেলেও আমি পুলিশকে বলে দিয়েছিলাম যে ওরা এরকম করতে পারে। তো এই জন্য মহাজন আমার উপর খেপা, আমার মাল কিনবে না, এবং কিনলেও অল্প দামে কিনবে, যা কিনা একদম অর্ধেকের কম দাম। তো বললাম মহাজন এটা কী বলতেছেন আপনি? তো এই কথা বলার পর সিদ্রা তখন আমার সঙ্গে ছিল। সিদ্রা বললো কি যে তুমি দাঁড়াও, আমি ওকে মজা দেখাচ্ছি। তো ওই আশেপাশে আর কেউ ছিল না। সিদ্রা তখন তাকে সমান একটা কষে থাপ্পড় মারলো। তো সিদ্রা আমার সাথে দাঁড়িয়েছিল। আমি সিদ্রা তখন থাপ্পড় মারলো, থাপ্পড় মারার পরে ও মহাজন বললো কি যে কিরে কী মারলো আমারে। তার মানে বোঝা যাচ্ছিল যে সিদ্রা কেউ দেখতে পাচ্ছে না। তো আমি তখন হেসে দিলাম, হেসে দিয়ে বললাম যে কী ব্যাপার, তোমাকে দেখা যাচ্ছে না, উনি দেখতে পাচ্ছে না? তো সিদ্রা বললো যে আমাকে তুমি ছাড়া কেউ দেখতে পায় না, এবং আমি এরকমভাবে অদৃশ্য থাকি সবসময়। তো তারপর মহাজন বললো যে তুই আমাকে থাপ্পড় মারলি। আমি বললাম আমি থাপ্পড় মারবো কোথা থেকে? সিদ্রা তখন বললো যে তুমি একটু দূরে যাও, আমি দেখছি ওনাকে। তাই বলে আমি প্রায় 4-5 হাত দূরে চলে আসলাম। তো মহাজন বললো তুই কই যাচ্ছিস? ওই মুহূর্তে তার মাথায়, কপালে, তারপর গালে সব সময় খালি থাপ্পড় পড়তে লাগলো, এবং এক প্রকার ওইখানেই সে বসে পড়লো মার খেতে খেতে। তো তখন মহাজন বললো কি যে আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, তোর সাথে নিশ্চয়ই কোনো কিছু আছে, না হলে আমাকে এরকম কেউ মারতে পারে না, তুই এই টাকাগুলো নিয়ে যা। তো সিদ্রা তখন বললো যে এখন শুধুমাত্র এই টাকা না, এর আগ পর্যন্ত যত টাকা ওর কাছ থেকে ঠকাইছি সব টাকা নিবি। তো এই কথা বলার পর আমি তাকে বললাম যে এখন পর্যন্ত যত টাকা ঠকাইছেন সব টাকা দিবেন। তো দেখলাম অনেক টাকা হয়েছে, কারণ উনি আমাকে ঠকাইছে, ওজনক ঠকাইছে, সব কিছু তো ঠকাইছে। তো এক প্রকার বাধ্য হয়ে আমাকে সমস্ত টাকাগুলো দিতে বাধ্য হলো। তো বেশ কিছু টাকা ছিল, অনেকগুলো টাকা। তো সেগুলো দেখে আমি অবাক হলাম যে এতগুলো টাকা জমেছে ওনার কাছে। তাছাড়া ওনাদের সমিতিতে টাকা রাখতাম আমি, সেই সমিতির সমস্ত টাকা ভেঙে আমি নিয়ে আসলাম। তারপর আমি আসার পরে আমি সিদ্রাকে বললাম যে সিদ্রা, আমি তো ওইখান থেকে এরকমভাবে চলে আসলাম, এখন আমি কাজ করব কীভাবে? আমার মহাজন তো কাঠ কিনবে না, আর ওইখানে তো উনি ছাড়া আর কেউ মহাজন নাই, আমি এগুলো বিক্রি করবো কীভাবে তাহলে? তখন সিদ্রা তখন বললো যে তোমাকে আর কোনো কিছু করতে হবে না, তুমি এখন থেকে এই কাজগুলো করবে না, তুমি যে টাকা পেয়েছো সেগুলো দিয়ে তুমি তোমার ঘর ঠিক করবে, এবং ঘরের যা কিছু আছে সেগুলো যাবতীয় দেখবে। তো আমি তখন বললাম যে আমি বুঝতে পারলাম না যে মানে। সিদ্রা তখন বললো যে তুমি বুঝতে পারছো না, আমি এখন থেকে তোমাকে এই কষ্টের কাজগুলো করতে দিব না, তোমাকে এগুলো করতে দেখলে আমার কাছে খুব খারাপ লাগে, আমার কাছে ভালো লাগে না। তো তখন সিদ্রা এই কথা বলতে আমি বললাম কি যে কী বলছো, কিছু বুঝতে পারছি না। সিদ্রা তখন বললো যে তুমি বুঝতে পারছো না যে আমি তোমাকে ভালোবাসি, এবং আমি তোমাকে আমার সঙ্গে করে আমার ওইখানে নিয়ে যেতে চাই, আর আমরা এখানেও থাকবো ওইখানেও থাকবো। একথা বলার পর তখন আমি হা করে তাকিয়ে রইলাম, বললাম যে কি বলছো, এটা কিভাবে সম্ভব? আর আমি তোমাকে, আমি আসলে বুঝতে পারছি না, এটা কি তুমি সত্যি কথা বলছো? সিদ্রা তখন বলি যে হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, এবং আমি তোমাকে পছন্দ করি সেই শুরু থেকেই। তুমি আসলে বেশ ভালো এবং সৎ একজন মানুষ, এই কারণেই মূলত হচ্ছে গিয়ে আমার তোমাকে খুব ভালো লাগে, এবং তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। একথা বলার পর আমি তখন তাকে বললাম যে আমি আসলে মেনে নিতে পারছি না এটা যে আসলে সত্যি তুমি সত্যি সত্যি আমাকে ভালোবাসো। আমি বেশ খুশি হয়ে গেলাম। সিদ্রা তখন জানালো যে হ্যাঁ, আমি সত্যি তোমাকে বেশ ভালোবাসি, তাই বলে আমাকে জড়িয়ে ধরলো। তো সিদ্রা আমাকে যখন জড়িয়ে ধরলো তখন আমি আমার নিজের মধ্যে ছিলাম না, তখন অন্যরকম লাগছিল আমার কাছে। তো সে আমাকে তখন বললো যে ঘরে চলো। তো আমি ওর সঙ্গে ঘরে গেলাম। ঘরে যাওয়ার পর ও তখন বললো যে আমি আমার মায়ের সঙ্গে ওর বাবার সঙ্গে তোমার সম্পর্কে কথা বলেছি, তারা বলেছে যে তোমাকে নিয়ে যেতে, এবং তুমি কি আমার সঙ্গে যেতে রাজি আছো? আমি তোমাকে এই জন্য আগে থেকে বলে নিলাম যে আমি তোমাকে ভালোবাসি, এবং আমি তোমাকে সবসময় খুব সুখে রাখবো। তো তারপর সিদ্রা আমাকে এই কথা বলতে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব, এবং আমি তোমার সঙ্গেই থাকবো। তুমি আসার পরে আমার জীবন সম্পূর্ণভাবে বদলে গিয়েছে, আর আমি এখানে থেকে কী বা করবো? আমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, এখন আমার জীবনের উদ্দেশ্য শুধুমাত্র তুমি। এই কথা বলার পর সিদ্রা আমার হাত ধরলো এবং আমাকে বললো ঠিক আছে চলো, আমি তোমাকে চিরদিনের জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি আমাদের জগতে। সিদ্রা এবং আমি একটা গাছের পাশে দাঁড়িয়ে আছি। ঠিক তখন একটা উপর থেকে আলো এসে আমাকে সিদ্রার সঙ্গে করে তার জগতে নিয়ে গেল, এবং তারপর থেকে আমি সিদ্রার সঙ্গে বসবাস করতে শুরু করেছি, এবং সিদ্রা এবং আমি এখন খুব ভালো আছি। আমি জানি না যে আমি জীবনে কী করেছিলাম যার কারণে এত বড় একটা উপহার পেলাম, যে উপহার আমার সম্পূর্ণ জীবনটাকে বদলে দিয়েছে এবং আমাকে নতুন একটা রূপ দিয়েছে, নতুন একটা জগৎ দিয়েছে।
প্রিয় দর্শক, আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, ভিডিওতে লাইক করুন। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। আপনি যদি আপনার জীবনের ঘটনা অথবা আপনার লেখা গল্প আমাদেরকে পাঠাতে চান, আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কারোর জীবনের ঘটনা অথবা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।